আমার প্রিয় ছোট ছোট ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে সুস্বাগতম প্রীতমের উত্তর মঞ্চ চ্যানেলটিতে। আশা করি তোমরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো যাই হোক, আজ আমি তোমাদের জন্য ক্লাস 6-এ প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটির সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ পিডিএফটি পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। দেখো, পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষাটি 30 নাম্বারের হবে, যেখানে প্রশ্নের প্যাটার্নটা হবে এইরকমই: 1 গুণ 10 সমান 10, অর্থাৎ 1 নাম্বারের 10টি। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 2 নাম্বারের 4টি সমান 8 নাম্বার। 3 নাম্বারের 4টি সমান 3 গুণ 4 সমান 12। তাহলে টোটাল হয়ে গেল কত? টোটাল হলো 30। বোঝা গেল? তাহলে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা ঠিক এমনই। পরীক্ষা হলে গিয়ে আর ভাববার কোনো প্রয়োজন নেই যে কত নাম্বারের প্রশ্ন কটা অ্যাটেম্প্ট করতে হবে। বাড়ির থেকেই অভ্যস্ত হয়ে যাও। বোঝা গেল? তাহলে চলো দেখা যাক তোমাদের প্রথম যে স্কুলটা রয়েছে, স্কুলটা কি রয়েছে? এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড ডিএইচ ভারত সেবাশ্রম প্রণব বিদ্যাপীঠ। এই স্কুলটার 1 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো, এখানে বলেছে 1 নম্বরের প্রথম প্রশ্ন, 190-এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত? দেখো, তোমরা সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান চ্যাপ্টারে শিখেছ যে কোনো সংখ্যার সব থেকে কাছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর চেয়ে বড় বা সমান হলে হাজারের অঙ্কের সাথে 1 যোগ হয় এবং একক, দশক, শতকের অঙ্ক 0 হয়। আবার ওই সংখ্যার শতকের অঙ্ক যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে হাজারের অঙ্ক একই থাকে এবং দশক, শতক, একক এগুলো সব 0 হবে। তাহলে এখানে দেখো, শতকের অঙ্কে এই সংখ্যাটাকে আমাদের হাজারের গুণিতকে প্রকাশ করতে হবে। এই যে 190 সংখ্যাটিকে হাজারের গুণিতকে প্রকাশ করতে হবে। 190 সংখ্যাটিতে শতকের ঘরে কি আছে? কোন অঙ্ক আছে? শতকের ঘরে 1 আছে, অর্থাৎ 5-এর চেয়ে ছোট। তাহলে 5-এর চেয়ে যদি ছোট হয়, এখানে তো হাজারের ঘরে কি আছে? হাজারের ঘরে কিছু আছে কি? হাজারের ঘরে 0। তাহলে যদি 5-এর চেয়ে ছোট হয় শতকের ঘরে, তাহলে হাজারে যা ছিল তাই থাকবে আর একক, দশক, শতকগুলো সব 0 হবে। তার মানে 4টে জিরো। তো 4টে জিরো না লিখে তোমরা একটা জিরো লিখতে পারো। বোঝা গেল? তাহলে এই 190-এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো? 0। এবার বলছে রোমান সংখ্যা x বিয়োগ হতে পারে কার থেকে? x মানে কি বোঝায় রোমান সংখ্যায়? x মানে বোঝায় 10। x মানে কত বোঝায়? 10। এবার দেখো, বিয়োগ কি হয়? বিয়োগ বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায়। তাহলে x এর থেকে বড় রোমান সংখ্যা কারা আছে? x এর থেকে বড় হয় তোমার l আছে, c আছে, ঠিক আছে, m আছে, এগুলো। তাহলে এগুলোর থেকে কি হবে? x বিয়োগ হতে পারে। এবার বলছে 83-এর মধ্যে x কতবার আছে? 83-এর মধ্যে x কতবার আছে? তাহলে এই x মানে কিন্তু রোমান সংখ্যা 10। আচ্ছা, 83কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি রোমান সংখ্যায় কোনো সংখ্যার ডান দিকে যদি তার থেকে ছোট সংখ্যা বসে, বসলে ডান দিকে বসলে কি হয়? অঙ্কগুলোর যোগ হয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে সংখ্যা। যেমন ধরো 83, তাই তো? 83 আমরা কীভাবে লিখব? এল মানে 50। আচ্ছা, 50, 60, 70, 80 আর 3, এইটা হয়ে গেল 83। তাহলে দেখো, এখানে এল মানে 50, এক্স মানে 10,
এক্স মানে 10, আবার পরপর একই অঙ্ক বসা মানেও কিন্তু তাদের যোগ বোঝায়, ঠিক আছে। তাহলে 50 প্লাস 10 সমান 60, 60 প্লাস 10 সমান 70, 70 প্লাস 10 সমান 80, 80। এবারে এই আই মানে 1, 80 প্লাস 1 মানে 81, 81 প্লাস 1 82, 82 প্লাস 1 83। এবার দেখো তাহলে এখানে এক্স কতবার আছে, এক্স আছে 3টি, তাহলে এক্স আছে কটি, 3টি, বোঝা গেল। আচ্ছা, এটা এলসিএম থেকে বিয়োগ হতে পারে, এলসিএম থেকে বিয়োগ হতে পারে। আচ্ছা, এখানে আরও একটা আছে ডি, ডি থেকেও বিয়োগ হতে পারে, ডি থেকেও বিয়োগ হতে পারে। এবার বলছে এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয়। দেখো ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশকে, আর একটা পার্সেন্টেজের চিহ্ন দিতে হবে। তা আমাদের এই যে ভগ্নাংশটা আছে 1/3, 1/3, এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কী হবে, 1/3, এটাকে ভাঙলে কি হবে, 5 একে 5 আর 3 যোগ হলে 8, তাহলে 8/5, 8/5কে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব আর পাশে পার্সেন্টেজ দেব। তাহলে এবারে 5 আর 100 কাটাকাটি যাবে, কাটলে কি হবে, 5 20 100, 5 20 100। এখন 20 আর 8 গুণ করলে কত হবে, 8 দোকানে 16 আর একটা শূন্য বসে গেল, তাহলে 160%, মানে 160%, তাই তো। তাহলে এটাই অপশান সি। এবার বলছে যে 0.081, 8 আর 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশটি হবে। সামান্য ভগ্নাংশ, এই পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যেতে গেলে কি করতে হয়, প্রথমে যা আছে সবগুলোকে ওপরে লিখে নেওয়া হয়। তাহলে 0.81, 0.081, তাই শূন্যগুলোর মান নেই, শূন্যগুলোর কোনো দাম নেই, ঠিক আছে, তাই শূন্য আমি লিখবো না, তাহলে 81 লিখলাম। আর নিচে দশমিকের পরে দেখো যে কটার মাথায় পৌনঃপুনিক আছে, আগে যে কটার মাথায় পৌনঃপুনিক আছে সে কটার 9 বসাতে হবে নিচে। এবারে 9 বসানোর পরে এবারে দশমিকের পরে কটা অঙ্ক আছে যাদের মাথায় পৌনঃপুনিক নেই, এগুলো লক্ষ্য করতে হবে। এবার এখানে দেখো দশমিকের পরে একটাই অঙ্ক আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, যে কটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে না সে কটা এখানে শূন্য বসবে, বোঝা গেল। তাহলে হয়ে গেল কত, 81/990। এখন যদি এটা কাটাকাটি যায় তাহলে তোমাকে কেটে দিতে হবে, মানে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। তাহলে এটা কাটা যায়, 9 9 9 81, আর এটাকে কাটলে 9 একে 9, 9 একে 9, শূন্য বসে গেল, তাহলে কত হবে, 9/110, 9/110 অপশানে আছে, হ্যাঁ অপশান বি তাহলে উত্তর। তারপরে বলছে 150-এর সবচেয়ে কাছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো। তাহলে 150-এর সবচেয়ে কাছে 100-এর গুণিতক, 100-এর গুণিতক বললে 100-এর গুণিতক মানে তোমাকে দেখতে হবে দশকের অঙ্ক কী আছে। দশকের অঙ্ক যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় থাকে তাহলে শতকের ঘরের অঙ্কটিকে 1 বাড়িয়ে দাও, দিয়ে বাকিগুলো সব শূন্য। আর যদি শতকের অঙ্ক 5-এর চেয়ে দশকের অঙ্ক যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে তোমার শতকের অঙ্ক যা আছে সেটাই থাকবে, বাকিগুলো শূন্য হবে। এক্ষেত্রে দশকের অঙ্ক 5 আছে, 5 থাকলে কি হবে, শতকের অঙ্ক 1 বাড়িয়ে দিতে হবে, আর এইগুলো এই 5 আর 0 অর্থাৎ দশকের অঙ্ক আর এককের অঙ্ককে শূন্য করে দিতে হবে। তার মানে শতকের অঙ্ক 1 বাড়িয়ে দিলে 1 আছে, 1-এর সঙ্গে আরও 1 বাড়িয়ে দিলে কত হবে, 2, তাহলে 2, আর দশক আর এককের অঙ্ক কত হবে, 0 0, তাহলে 2 0 0 কোনটা হয়, 200, বোঝা গেল। এরপরে বলছে 0.2, 0.06 এবং 0.03 এর মান কত হবে। আচ্ছা, তোমরা মনে করো যে দশমিক কিছু নেই, ঠিক আছে, তাহলে নর্মালি যদি গুণ করো 2 আর 6 গুণ করলে কত হয়, 6 2 12, 12 আর 3 গুণ করলে কত হবে, 3 12 36, তাহলে হলো কত, 36। এখন দেখো এখানে দশমিক কটা ঘর বাম দিকে আছে, এখানে 2টো ঘর বাম দিকে, এখানে 2টো ঘর বাম দিকে, এখানে একটা ঘর, তাহলে টোটাল কত হলো, 2 2 4 1 5, 5 ঘর বাম দিকে দশমিক আছে,
কিন্তু আমরা এখানে পেলাম দুটো অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে দু অঙ্কের সংখ্যা পেলাম, কিন্তু 5 ঘর আগে দশমিক আছে, তাহলে 5 ঘর মানে কি এখানে আরও 3টে শূন্য নিয়ে নাও। এই যে 5টা অঙ্ক হলো, এখন 5টা অঙ্ক, এই 5 ঘর আগে, তাহলে এবার দশমিকটাকে প্লেস করো, মানে বসাও, দিয়ে এপারে একটা তুমি শূন্য দিতে পারো। তার মানে কি হলো 0.33036, 0.33036 কোথায় আছে? এখানে, তাহলে অপশানে। এবারে এইটা বলছে পি গুণ এম প্লাস এন সমান পি গুণ এম প্লাস পি গুণ এন, অর্থাৎ পি একবার এম এর সাথে গুণ হচ্ছে, একবার এন এর সাথে গুণ হচ্ছে। এম প্লাস এন, এই এলিমেন্টটা একবার এরা একসঙ্গে ছিল, এরা একটা ব্র্যাকেটের মধ্যে এনক্লোজড ছিল, ঠিক আছে? তো একটা ব্র্যাকেটের মধ্যে ছিল একসঙ্গে। এবার পি যখন গুণ হচ্ছে, এরা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কি আলাদা করে দিচ্ছে, মানে কি বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। বিচ্ছেদ মানে কি আলাদা করে দেয়া, তাহলে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে, পি এদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। তার মানে এটা কিসের নিয়ম হবে? এইটা বিচ্ছেদের নিয়ম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, বি সেমি এবং সি সেমি হলে, যেখানে বলে দিয়েছি এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, অর্থাৎ এ বাহু বি ও সি বাহুর থেকে বড়, আবার বি বাহু সি বাহুর থেকে বড়, অর্থাৎ সবচেয়ে ছোট বাহু হচ্ছে সি। বলছে এরা কোন শর্তে ত্রিভুজ তৈরি করবে, ঠিক আছে? কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব? দেখো এখানে সবচেয়ে ছোট বাহু দুটো কোনটা? সি আর বি, এই দুটো ক্ষুদ্রতম বাহু। ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল অবশ্যই বড় বাহুর থেকে বড় হতে হবে। তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠনের শর্ত কি হবে? বি প্লাস সি গ্রেটার দ্যান এ, তাহলে এইটাই হচ্ছে শর্ত, বি প্লাস সি গ্রেটার দ্যান এ। বোঝা গেল? আচ্ছা, এবার বলছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এবার আমরা জানি কি যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? আবার বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? ব্যাস। তাহলে ব্যাস যদি 10 সেমি হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে ব্যাস এর অর্ধ, অর্থাৎ বুঝতে পারছো, যাতে ব্যাসের অর্ধেক করলে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। ব্যাসের অর্ধেক করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাসার্ধ তাহলে কত হবে? 10/2 সমান, কাটাকাটি করলে 2 5 10 সমান 5 সেমি। কত হবে? 5 সেমি। বোঝা গেল? এখানেও একটা সেমি লিখবে, ব্যাস। তাহলে এখানে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। এবার দেখো তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো সব শেষ হয়ে গেল। এবারে আসছে 2 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 2 নম্বরে 4টে করতে হবে। তাহলে 2 গুণ 4 সমান 8, ঠিক আছে? চলো প্রশ্নগুলো দেখি। প্রথম বলছে 200 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য মানে কি বুঝতে পারছো? 11 দ্বারা বিভাজ্য মানে এখানে যে সংখ্যাটা এর সঙ্গে কিছু একটা সংখ্যা, অর্থাৎ 200 এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেইটাকে 11 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ ভাগ মিলে যাবে। তাহলে আমরা দেখি, আচ্ছা এখানে এই দুটো বাংলায় টাইপ হয়ে গেছে, এই 200 আর 11, ঠিক আছে? এই দুটো একটু বাংলায় টাইপ হয়ে গেছে, কিছু মনে করো না। তো দেখো এখানে তাহলে কি করতে হবে আমাদের? তাহলে কি বললাম যে এর সঙ্গে কিছু একটা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা সম্পূর্ণ 11 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা এই 200কে 11 দিয়ে ভাগ করে দেখি। 200কে 11 দিয়ে যখন ভাগ করব, তাহলে কি পাচ্ছি? 11 একে 11, বিয়োগ করলে 9, শূন্যটা নামলো, 11 8 88, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2। এই 2টা অতিরিক্ত আছে। এর সঙ্গে কত যোগ করলে 11 দিয়ে ভাগ যেত? তাহলে মিনিমাম এখানে ভাগ যেতে গেলে সবচেয়ে ন্যূনতম এখানে 11 হলে তবে একবার ভাগ যেত। তার মানে এখানে আরও 9 যোগ করতে হতো, হ্যাঁ কি না? তাহলে বুঝে গেলে। অতএব লিখবে যে যোগ করতে হবে,
যোগ করতে হবে 200 বিয়োগ সরি কি বলছি এখানে 11 বিয়োগ 2 সমান 9। বোঝা গেল? আচ্ছা চলো এর পরের প্রশ্ন কি বলছে। এর পরের প্রশ্ন বলছে রাম 190 টাকার চাল, 125 টাকা 30 পয়সার ডাল, 142 টাকা 70 পয়সার সবজি এনেছেন। রাম মোট কত টাকা খরচ করেছেন? এবারে এখানে দেখো চাল এনেছে কত, চাল লিখবো তাহলে কত 190, ডাল কত, ডালটা হচ্ছে 125 টাকা 30 পয়সা। আচ্ছা সবজি কত, সবজি বলছে 142 টাকা 70 পয়সা, 142 টাকা 70 পয়সা। তাহলে মোট বললে কি করতে হয়, মোট বললে যোগ, তাহলে এগুলোকে যোগ করব, হ্যাঁ কি না। এবারে এখানে দশমিক নেই তাই দশমিক বসিয়ে, দশমিকের পরে তুমি শূন্য বসাতেই পারো যত খুশি। এবার তুমি যোগ করো, তাহলে এখানে সব শূন্য 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 যোগ করলে কত হচ্ছে, শূন্য হবে। আর যেখানে একটু টাকাটা লিখি, টাকা, ঠিক আছে, এই জায়গাটা লিখবে টাকা। তাহলে 3 আর 7 যোগ করলে কত হবে 10, 10-এর শূন্য নামে হাতে থাকে 1, একটা এই একটা 2-এর সাথে যোগ করলে 3, 3 5 8, 8-এ 0, 8 আর 0 যোগ করলে 8। আচ্ছা এখানে এই দশমিকটা বসে যাবে, দশমিকের যোগ যেমনটা তোমরা জানো। তারপর 4 আর 2 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে, 6 আর 9 যোগ করলে কত 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 3, 3 1-এ 4, এত হলো। তাহলে এটা হবে কি মোট, এটা হলো মোট। তাহলে রাম মোট কত টাকা খরচ করেছেন, অতএব রাম মোট 458 টাকা খরচ করেছে। রাম মোট 458 টাকা খরচ করেছে, বোঝা গেল। এবার বলছে যে বর্তমানে এখানে বর্তমানে হবে, বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 3y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কত? তাহলে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কত না 2x + 3y বছর। এবার বলছে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 10 বছর আগে তাদের দুজনের বয়স 10 করে মাইনাস হবে, হ্যাঁ কি না। তাহলে লিখব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল। এখান থেকে কত বাদ যাবে, এখন বর্তমানে যা বয়সের সমষ্টি অর্থাৎ 2x + 3y, এখান থেকে কত বাদ যাবে, দুজনের 10 করে বাদ যাবে, তাহলে 10 × 2, হ্যাঁ কি না, এত বছর। এই বিয়োগটা কিন্তু করা যাবে না, বীজগণিতের বিয়োগ মানে এইরকমভাবে বসিয়ে রাখতে হবে, কারণ এগুলো সব আলাদা আলাদা রাশি। এটা x যুক্ত পদ, এইগুলো সব, এইটা y যুক্ত পদ,
আর এটা তো ধ্রুবক ধ্রুবক পদ, মানে শুধু সংখ্যা। তাহলে সব পদগুলো কিন্তু অসদৃশ, তাই অসদৃশ পদে বীজগণিতে যোগ বিয়োগ করা যায় না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন বলছে এখানে যে এক্স সি আই এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এক্স সি মানে কি? দেখো রোমান সংখ্যায় কি হয়, রোমান সংখ্যায় বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা বসলে, বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা বসলে বিয়োগ হয়, তাদের মানগুলো বিয়োগ হয়। যেমন সি মানে কি 100, সি মানে 100, আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 10। তাহলে 10, 100-এর বাম পাশে 10 বসেছে, মানে বড় সংখ্যার বাম পাশে ছোট সংখ্যা বসেছে, তার মানে কি হবে, তার মানে বিয়োগ হবে। এক্স সি আই এক্স আমি সংখ্যাটাকে লিখলাম। তাহলে এখানে কি হলো, 100 থেকে 10 বিয়োগ হলো, 100 থেকে 10 বিয়োগ হলো। আর যদি বড় সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা বসে, বড় সংখ্যার ডান দিকে যদি ছোট সংখ্যা বসে, তাহলে সেগুলো কী হবে, যোগ হবে। আচ্ছা, আই এক্স মানে কি জানি, আই এক্স মানে হচ্ছে 9, তাহলে সি এর ডান দিকে ছোট সংখ্যা বসেছে, তাই ওটা যোগ হয়ে গেল। সমান কত হবে, 100 থেকে 10 বাদ গেলে কত, 90, 90 প্লাস 9 সমান 99। এখানে এই যে 9টা কীভাবে এলো বলো তো, এই যে আই এক্স, তো এক্স মানে কত, 10, এক্স মানে 10, এক্স মানে 10, আর আই মানে কত, 1। তাহলে বড় সংখ্যা বাম দিকে ছোট সংখ্যা যদি বসে, আমি কি বললাম যে বিয়োগ হয়, তাহলে 10 থেকে 1 বিয়োগ হলে কত হবে, 9। তার মানে এইটা মানে কত, এইটা মানে 9। বোঝা গেল? তাহলে এইভাবে, তাহলে আই এক্স সি আই এক্স এর হিন্দু আরবিক সংখ্যা কত হবে, 99। যে কোনো সংখ্যা, রোমান সংখ্যা যে কোনো সংখ্যা এইভাবে তোমরা বিশ্লেষণ করে করে লিখতে পারো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এ বলছে এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792। এইটা দেখো 792 আছে, তাহলে এখান থেকে শতকের অঙ্ক কত হবে, শতকের অঙ্ক তুমি যদি 8 ধরো, এবারে যা খুশি দিয়ে দাও, ধরো 835, তাহলে শতকের অঙ্ক 8। এখানে তাহলে 8, এই শতকের ঘরে কে আছে, 8 আছে। তাহলে 8-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান এখানে লিখব, এই অঙ্কে 8-এর স্থানীয় মান এখানে স্থানীয় মান কত হবে, কার কোন স্থানে আছে, শতকের স্থানে। তাহলে শতক গুণ মানে 100 গুণ, 8-এর সঙ্গে 100 গুণ হলে কত হবে, 800। আর প্রকৃত মান কত হবে, এবং 8-এর প্রকৃত মান কত হবে, প্রকৃত মান হবে কত না 8। এবারে বিয়োগ করলে কত হবে, 792, তাহলে এখানে কত হলো, 792। এই যে শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত হলো, 792। মিলেছে? এই যে। আচ্ছা, এবার বলছে রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ। তাহলে রেখাঙ্কিত অংশ কটা আছে, তিনটে বক্স। এখানে টোটাল কতগুলো বক্স আছে, মোট অংশ কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। সম্পূর্ণ অংশ কত আছে, সম্পূর্ণ 8টি, সম্পূর্ণ 8টি। আর রেখাঙ্কিত কটা, রেখাঙ্কিত আছে 3টি। তাহলে অতএব রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের
3/8 অংশ, মানে রেখাঙ্কিত অংশটা ওপরে আর টোটালটা নিচে। বোঝা গেল? আচ্ছা, এবারে এখানে বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে? এই যে কমপক্ষে কথাটা থাকলে কি হয় বলো তো? কমপক্ষে, সবচেয়ে কম, ন্যূনতম, এই কথাগুলো থাকলে কি হয়? এই কথাগুলো থাকলে লসাগু করতে হবে। তাহলে এখানে কি হবে? 14 আর 35-এর লসাগু করবে। লসাগু করলে কি হবে? এখানে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 দিয়ে গেলে 7 2 14 আর 7 5 35। আর কি যাবে? আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো সবগুলো গুণ, 7 গুণ 2 গুণ 5। তাহলে কত হলো? 7 দুগুণে 14, 14 5 70, 14 5 70। তাহলে 70। এবার বলছে কমপক্ষে কত পথ গেলে, অতএব উত্তর লেখো। অতএব কমপক্ষে 70, এককগুলো সব কি ছিল? ডেসিমি। তাহলে 70 ডেসিমি পথ গেলে, 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে লাইন বেঁকে কোথায় চলে যাচ্ছে? একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে 3 নম্বরে একটা অঙ্ক হয়ে গেল। চলো পরের দাগে দেখি। বলছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। এইটা 3টে ছকের অঙ্ক তোমরা অলরেডি শিখেছো ঐকিক নিয়মে। আচ্ছা, আমি ছকটাকে বানাবো না এখানে, ছক না বানালেও ঠিক আছে। এখানে ছক বানাতে পারো, আবার নাও বানাতে পারো, ঠিক আছে। আমি ডাইরেক্ট লিখছি। আচ্ছা না, ডাইরেক্ট না লিখে তোমাদের বইয়ের মতনই করি। এখানে জমি ব্র্যাকেটে বিঘা, তারপরে হচ্ছে সময় ব্র্যাকেটে দিন, আর হচ্ছে ট্রাক্টর ব্র্যাকেটে টি। তাহলে জমি কত? 360 বিঘা জমি, 20 দিনে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা, 10 দিনে কটা ট্র্যাক্টর লাগবে? এবার লিখবো কিভাবে? লিখবো এইভাবে, দেখো যে 360 বিঘা জমি, 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 4টি ট্র্যাক্টর লাগে। তাহলে এবারে 360 বিঘা জমি একদিনে 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগছিল। একদিনে কি হবে? আরও বেশি লাগবে। একদিনে আরও বেশি ট্র্যাক্টর লাগবে। তাহলে 4-এর সঙ্গে এই যার নিচে 1 বসেছে সেইটা গিয়ে
গুণ হয়ে যাচ্ছে, বেশি হলে গুণ আর কম হলে ভাগ, এতটি ট্রাক্টর লাগে। বোঝা গেল? এবারে এক বিঘে জমি চাষ করতে, এক বিঘে জমি একদিনে চাষ করতে তাহলে কত ট্রাক্টর লাগবে? দেখো 360 বিঘেতে এত ট্রাক্টর লাগছিল, এক বিঘে তাহলে বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাই কম লাগলে কি হবে? ভাগ হবে। এই যেটা ছিল তার নিচে, এই যার নিচে এক বসেছে সেইটা গিয়ে বসে যাচ্ছে। বোঝা গেল? এতটি ট্রাক্টর লাগে। এবারে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে, তাহলে দেখো এক বিঘে জমি চাষ করতে এতটি ট্রাক্টর লাগছিল। 1800 বিঘে জমি চাষ করতে কি আরও বেশি ট্রাক্টর লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে তাহলে কি হবে? গুণ হলে উপরে বসবে, এই যে বসে গেল, নিচে যেটা ছিল সেটাই বসালাম, এতটি ট্রাক্টর লাগে। আচ্ছা, এবারে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে, একদিনে চাষ করছিল, 10 দিনে চাষ করলে কি হবে? 10 দিনে চাষ করলে আরও কম ট্রাক্টর লাগবে না বেশি লাগবে? একদিনে চাষ করতে এত ট্রাক্টর লাগছিল, 10 দিনে চাষ করতে গেলে আরও কম লাগবে নাকি? বেশি সময় ধরে চাষটা করব, আমার কম ট্রাক্টর দিয়ে কাজ চলে যাবে, হ্যাঁ কি না? তাহলে নিচে এটা ভাগ হয়ে যাবে, মানে 10টার নিচে বসে যাবে। দিয়ে এবার তোমাদেরকে কাটাকাটি করতে হবে। দেখো এই জিরো ক্যান্সেল হলো, এই জিরো ক্যান্সেল হলো। বোঝা গেল? এবার দেখো 18 দিয়ে কাটলে 18 দুয়ে 36, এবার 2 দিয়ে কাটলে 2 দুয়ে 4, তাহলে এবার পড়ে আছে কি? পড়ে আছে ওপরে 2 আর 20 পড়ে আছে, তাহলে 2 আর 20 গুণ হলে কত হবে? 40। অর্থাৎ 40টি ট্রাক্টর লাগবে, 40টি ট্রাক্টর লাগে। উত্তর লিখব, প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখতে হবে। অতএব আরও 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 40টি ট্রাক্টর লাগবে। বোঝা গেল? এবার বলছে যে 16.2 মিটার লম্বা ফিতে 3-এর 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে বা কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে মোট ফিতে কত? মোট ফিতে 16.2 মিটার, 16.2 মিটার মানে কত? এটাকে ভেঙে নিলে 3 × 48 + 2 সমান 50, 50/3 মিটার, 50/3 মিটার। আচ্ছা, 50/3 মিটার মোট ফিতে, তাহলে কেটে নেওয়া হয়েছে কত? তার 3-এর 8 অংশ। তো মোট ফিতের মানে হচ্ছে এত। আচ্ছা দাঁড়াও, এখানে মোট ফিতে এত মিটার। এবার মোট ফিতে এর মানে কি? এর মানে গুণ, এখানে এই যে মোট ফিতের আছে না, হ্যাঁ তাহলে গুণ, তাহলে ইহার এম লিখবো, ইহার 3-এর 8 অংশ সমান কত হবে? তাহলে 50/3 গুণিতক 3/8 এত মিটার, তাহলে এইটা কাটাকাটি করলে কি হবে? 3 আর এই 3 কেটে যাবে, গিয়ে পড়ে থাকছে কি? 50/8, এটাকে কাটো, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 4 সমান কত হলো? 25/4 মিটার, 25/4 মিটার। এবার এটাকে সমান ভাগে ভাগ করলে, সমান 5টি ভাগে ভাগ করলে, তাহলে এটাকে সমান 5টি ভাগে ভাগ করলে, অতএব উত্তর লিখব যে অতএব মোট
মোট ফিতের 3/8 অংশকে কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে কাটলে প্রতিটি টুকরোর হাতের লেখা যা হচ্ছে, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রতিটি টুকরোর দৈর্ঘ্য এই যে 25/4 কি করতে হবে? ভাগ করতে হবে, ভাজিতক 5 এত মিটার। এবারে আমরা কি জানি? যে ভাগ থাকলে, সরল ভাগ থাকলে সেটাকে আমরা গুণ লিখব, লিখে ভাগ থাকলে সেটাকে আমরা গুণ লিখব এবং তারপরে যে সংখ্যাটা আছে সেটাকে উল্টে দেব। তাহলে 5কে উল্টে দিলে, এখানে ভাগের পরে 5 ছিল, তাহলে 5টাকে উল্টে দিলে কি হবে? 1/5 দিয়ে পাশে লিখব মিটার। এককটা অবশ্যই লিখতে হবে, না হলে নম্বর কেটে নেবে কিন্তু। আচ্ছা, 5 আর 25 কাটাকাটি যায়, 5 5 আর 25, তাহলে কত হলো? 5/4 মিটার। 5/4 মিটার। এটাকে পূর্ণ সংখ্যায় তোমরা নিয়ে যেতে পারো, তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারো। মানে 5কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা উপরে, 1 অবশিষ্ট উপরে, আর নিচে ভাজকটা এত মিটার। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, তাহলে চলো পরের অঙ্কটা দেখি। বলছে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে এত রাস্তা করবে। 24.1 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11 কিমি রাস্তা 11/15 কিমি করে 25 দিন রাস্তা করলেন। তাহলে এখানে কি লিখব? এবার বলছে এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে এখানে লিখি যে মেহবুব ও তার দল একদিনে রাস্তা করে কতটা? একদিনে রাস্তা করে 11/15 কিমি। 11/15 কিমি, ঠিক আছে। এবারে মেহবুব ও তার দল 25 দিনে রাস্তা করে কত? 25 দিন তারা কাজ করেছিল, তাই 25 দিয়ে গুণ হবে। একদিনে যা করবে 25 দিনে তার থেকে বেশি করবে, তো তাই বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে কাটাকাটি করে 5 3 15, 5 5 25। এবার তাহলে কত হলো? 55 তোমরা জানো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের গুণ হলে কি হবে? পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হয়ে যায়, অর্থাৎ 5 আর 11 গুণ হবে 55, আর হরটা নিচে বসবে। তাহলে 55/3 কিমি। 55/3 কিমি, বোঝা গেল? এবারে তারা তাহলে কত 25 দিনে কত রাস্তা করে দিল? 55/3 কিমি রাস্তা। টোটাল রাস্তা কত ছিল? মোট রাস্তার পরিমাণ কত ছিল? মোট রাস্তার পরিমাণ কত ছিল? 24.11/15। 24.11/15 কিমি। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে? 15 আর 24 গুণ করতে হবে, করে 11 যোগ করতে হবে। তাহলে 4 15 60, 60 4 15 60, 60 শূন্য হাতে থাকে 6, 15 দুগুণে 30, 30 6 কত? 30 6 36, আর 11টা যোগ হবে, বাই নিচে 15টা বসে যাবে। এত কিমি সমান কত হলো? সমান হবে 360 আর 11 371 কিমি। 371 কিমি বাই 371/15 কিমি, সরি 371/15 কিমি। এবারে এত কিমি টোটাল রাস্তা, এর মধ্যে
371/15 কিমি টোটাল রাস্তা, তার মধ্যে কাজ হয়ে গেছে 55/3 কিমি রাস্তা। তাহলে বাকি রাস্তার পরিমাণ কত? অর্থাৎ অবশিষ্ট রাস্তার পরিমাণ, অবশিষ্ট রাস্তার পরিমাণ। এই অঙ্কটা না তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মন দিয়ে দেখো। অবশিষ্ট রাস্তার পরিমাণ তাহলে কত? অবশিষ্ট রাস্তার পরিমাণ 371/15 থেকে এই যে 55/3টা কি করতে হবে? বিয়োগ করতে হবে, এত কিমি। বোঝা গেল? দিয়ে তাহলে এটা বিয়োগ করলে কি হবে? ভগ্নাংশের বিয়োগ তোমরা জানো, এই হরগুলোর লসাগু করতে হয়। তাহলে 15 আর 3-এর লসাগু কত হয়? 15 আর 3-এর লসাগু 15ই হয়। এই যে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো 15 আর 3 যদি লসাগু করি তাহলে কত হবে? 3 দিয়ে গেলে 3 5 15 আর 3 1 3। এবার এইগুলো সব কটা গুণ করলে 3 গুণ 5 15, 15 1 15, 15 লসাগু, তাহলে 15 লসাগু। এবার এর নিচে 15 লসাগু হলো। এই 15কে এই 15 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। সেই একটা 371-এর সাথে গুণ হবে, তাহলে 371 গুণিতক 1, এই বিয়োগ চিহ্নটা আছে বসিয়ে দিলাম। এবার এই 15কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 5। সেই 5টা এর ওপরে যে আছে তার সঙ্গে গুণ, অর্থাৎ 55 সঙ্গে 5 গুণ, 55 সঙ্গে 5 গুণ এত কিমি। তার মানে গুণ করলে কত হচ্ছে? এইটা 371 হলো, 371 বিয়োগ এইটা গুণ করলে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 5 25, 2 27/15 কিমি। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? এখানে আচ্ছা বিয়োগটা তোমাদের এখানে দেখাই, 371 আর নিচে হচ্ছে 275 বিয়োগ করলে কি হবে? এটা 1 আছে ওপরে, নিচে আছে 5, তাহলে নিচে বড় সংখ্যা, ওপরে এটাকে এখান থেকে 1 ধার করে এটাকে 11 ভাববো, আর তাহলে 5-এর থেকে বড় হয়ে যাবে 11, 5 থেকে 11 দাগ পর্যন্ত 6। তাহলে এটা হয়ে গেছে, 1 ধার করেছিল, এটা হয়ে গেছে 6। এখন এইটা বড়, নিচে 7 বড়, তাহলে এখান থেকে 1 ধার করতে হবে, 1 ধার করলে কত হবে? এটা হবে 16। তাহলে 7 থেকে 16 মানে 9 দাগ। আর এখানে তো 2 হয়ে গেছে, 1 ধার করেছিল 2, আর 2 বিয়োগ করলে 0, তাহলে নিচে 0 লেখার দরকার নেই। তাহলে এটা কত হলো? 96/15, 96/15 কিমি হলো। 96/15, এটা কাটাকাটি করা যায়, এখন কাটবো না, বেকার কেটে সময় নষ্ট করব না। বলছে এই রাস্তাটা আর পড়ে আছে, ঠিক আছে। এবার তাদের সময় কত? তারা কতদিনে কাজ করবে বলেছিল, কাজটা শেষ করবে বলেছিল? 33 দিনে। তাহলে তাদের হাতে সময় কত আছে? অবশিষ্ট সময় তাদের হাতে আর কতদিন আছে? 33 দিন টোটাল কাজ হবে, তার মধ্যে 25 দিন হয়ে গেছে, তার মানে হাতে কত দিন আছে? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 33 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 8 দিন। বোঝা গেল? এবার তাহলে এই 8 দিনে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে। তাহলে এক এক দিন কত করে করতে হবে? কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার এখানে লিখবো একেবারে ডাইরেক্ট, তাদেরকে বাকি দিনের প্রতিদিন রাস্তা করতে হবে, কি হবে? একটা ভাগ করতে হবে। 96/15 এই রাস্তাটা পড়ে আছে, আর ভাগ 8 এত কি কিমি। এবারে সরল অঙ্কে ভাগ থাকলে সেটাকে কি করব? গুণ লিখব, আর তারপরে ভাগের পরে যেটা ছিল সেটাকে উল্টে দেব, তাহলে এত হবে। এবার 8 আর 96 কাটলে 8 12 96, তাহলে পড়ে আছে কত? উপরে 12 আর নিচে 15। 12কে 3 দিয়ে কাটলে 4, আর 15কে 3 দিয়ে কাটলে 5, সমান কত হবে? সমান 4/5 কিমি।
4/5 কিমি। বোঝা গেল? এই অঙ্কটা একটু বড় অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেছে? পরীক্ষায় আসার মতনই অঙ্ক। ভালো করে মন দিয়ে দেখবে, দরকার পড়ে ভিডিওটাকে পজ করে ধরে ধরে বুঝবে। দেখা হয়ে গেলে আবারও ব্যাক করে দেখো, ঠিক আছে? যাতে ভিডিওটা বা অঙ্কটা যাতে একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবে শিখতে পারো, ঠিক আছে? চলো পরে অঙ্কটা দেখি। পরে অঙ্কটা বলছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? সেই একই, সেই 200-র সঙ্গে কত যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে, ওই অঙ্কটার মতো। এটাকে আমরা কি করব বলো তো? এটাকে আমরা ওই 200, এই যে সংখ্যাটা আছে ওটাকে 835 দিয়ে ভাগ করব, যেমনটা ওখানে করেছিলাম। তো এখানে অঙ্কটা কি আছে? 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7কে কত দিয়ে ভাগ করতে হবে? 835 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? চলো ভাগটা দেখে নিই। এখানে বলছে 2 3 4 5 6 7, এই ভাগটাকে আমরা দেখে নিই। 835, দেখো এটা অনেক বড় অঙ্কের একটা সংখ্যা, এটা দিয়ে ভাগ করাটা অনেক মুশকিল, তাই না? তাই দেখো এখানে 3টে অঙ্ক আছে, আর এখানে কটা অঙ্ক আছে? 6টা অঙ্ক আছে, 6টা। এবার ধরো এখানে 3টে, এখানে যদি 3টে নিয়ে ভাগ শুরু করি, ভাগ হবেই না, কারণ এই যে 3টে অঙ্ক এর থেকে, অর্থাৎ 835-এর থেকে ছোট। কিন্তু আমরা জানি যে ভাজ্যটা অবশ্যই ভাজকের থেকে বড় হতে হবে, তবেই ভাগ যাবে। তার মানে আমরা এখানে শুরুতে 4টে অঙ্ক নেব, 4টে অঙ্ক নেব নিয়ে এবার দেখো এইটাকে, এখান থেকে দুটো অঙ্ক মনে করো নেই। 835 যে মনে করো 35টা নেই, আর এখানে 2345-এর মনে করো দুটো অঙ্ক নেই, 45 নেই। তাহলে এখানে আছে কত? 23, আর এখানে আছে কত? এখানে আছে কত? 8। তাহলে 8, 23-এর মধ্যে 8 কতবার যায়? 23-এর মধ্যে 8 যায় কত? 3 8 24, বেশি হয়ে যাচ্ছে, দুবার যাবে। তাহলে দুবার যাবে, তাহলে মনে মনে দুবার গেল, তাহলে 2। এইভাবে তুমি আন্দাজ লাগাতে পারো, একেবারে সববারে যে সঠিক হবে এটা বলছি না, ঠিক আছে? তাহলে 2 খাওয়ালে, তাহলে 2, এবার 5 দুগুণে 10, আর 3 দুগুণে 10, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1-এ 7, 1-এ 7, আচ্ছা 8 দুগুণে 16। বোঝা গেল? এবারে বিয়োগ করলে কি হবে? 5, এইটা ওপরে 4 আছে, অর্থাৎ 7-এর থেকে ছোট, এখান থেকে 1 ধার করো, 14 হলো। তাহলে 14, 7 থেকে 14 দাগ মানে 7। আচ্ছা এখানে 1 ধার করেছিলে, 2 আছে, 2 মানে এখান থেকে 1 ধার করে আবার 12 ভাবতে হবে। তো 6 থেকে 12 দাগ মানে 6 দাগ। তাহলে এবার এখানে 1 1 মিলে গেলে 0। এবার আরও একটা সংখ্যা কি হবে? আর একটা সংখ্যা নামবে, 6টা নামলো। এবারে কত যাবে? এবার ওই একই প্রসেস, এখানে দুটো চেপে দাও, এখানে দুটো চেপে দাও। তাহলে এখানে 67 আছে, এখানে আছে কত? 8। তাহলে কতবার যেতে পারে? 8 লং 72, 8 8 64, 8 বার খাওয়াও। 8 বার খাওয়ালে কত হবে? 5 8 40, 0 হাতে থাকে 4, 3 8 24, আর 4 28, হাতে থাকে 2, আর 8 8 64, আর 2 65 66, তাই না? বিয়োগ করলে কত হবে? এইটা 8 কিন্তু। বোঝা গেল? বিয়োগ করলে কত হবে? 6, এখান থেকে 1 ধার করলে 15, তাহলে 8 থেকে 15 দাগ মানে 7, এখানে হয়ে গেছে 6, 6 6 মিলে গেলে 0, এই 6 6 মিলে গেলে 0 মানে 76। এবারে 7টা নামবে। এ ভাগ কি যাবে? ভাগ যদি না যায়, অথচ ছোট হয়, মানে শুধু নামিয়ে যদি ছোট হয়ে যায়, ভাগ যদি না যায়, সেক্ষেত্রে কি হয় বলো তো? এখানে ডাইরেক্ট একটা শূন্য বসিয়ে দিতে হবে, আর এখানে 0 গুণ করে 0 835-এর সাথে গুণ করলে কি হবে? 0 বিয়োগ করে বসিয়ে দাও, 7 6 7। বোঝা গেল? এইটা কি হলো? এইটা হলো ভাগশেষ, এবারে কিন্তু আমাদের এইটা ভাগশেষ হয়েছে, তাই তো? ভাগ যাচ্ছে না, এটা এর থেকে ছোট, অর্থাৎ 767 835-এর থেকে ছোট।
ভাগ তখনই যায় যদি ভাজ্যটা ভাজকের থেকে বড় হয়। তাহলে এক্ষেত্রে দেখা পাচ্ছি যে ভাজকটা ভাজ্যের থেকে ছোট, ভাজকটা সরি ভাজকটা সরি কি বললাম ভাজকটা ভাজ্যের থেকে বড় আছে এক্ষেত্রে। তাহলে কি করতে হবে, এখানে এখানে ভাগ তখনই যেত যদি ভাজ্যটা ভাজকের সমান কিংবা তার থেকে বড় হতো। তাহলে এখানে ভাগ ভাগ যেতে গেলে ন্যূনতম এখানে 835 হতে হবে, মানে একবার অন্তত ভাগ যেতে গেলে এটা 835 থাকা দরকার ছিল। তার মানে এখানে আরও কিছু যোগ করলে তবে তো 835 হবে। তার বুঝতে পারছি কত যোগ করতে হবে। অতএব যোগ করতে হবে, যোগ করতে হবে কত, এই যে 835 থেকে 767 বিয়োগ করতে হবে। করলে কত হবে, বিয়োগটা তোমাদেরকে এখানে দেখাই, মুখে মুখেও করতে পারো। এখানে দেখো এটাকে 15 ভাবো, তাহলে 7 থেকে 15 দাগ 8, এটা হয়ে গেল 2, এখান থেকে 1 ধার করো, করলে 12 হলো। তাহলে 6 থেকে 12 দাগ 6, এখানে সাথে সাথে মিলে গেলে 0। তাহলে যোগ করতে হবে কত, 68 বা 68। বোঝা গেল। এবার বলেছে 6-এর সাথের 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল এইটা হবে। তাহলে এটাকে x ধরে করি, ধরি যোগ করতে হবে কত, যোগ করতে হবে কত x, যোগ করতে হবে x। তাহলে শর্ত মতে কি হচ্ছে, শর্ত মতে অর্থাৎ যেমনটি শর্ত দিয়েছে, শর্ত মতে কি বলছে, 6-এর সাথের 3 গুণ, এর মানে কি গুণ, তাহলে 3 গুণ এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলাম, x যোগ করব। তাহলে x যোগ করলে যেটা পাবো যোগফলটা বলছে এই 2.6-7 হবে, 2.6-7। এখন এটাকে তাহলে কি হবে, 3-6-18 পূর্ণ সংখ্যার ভগ্নাংশের গুণ, তাহলে পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হবে, 3-6-18/7, আর এই এক্সটা বসে গেল প্লাস এক্স ইকুয়াল টু, এটাকে ভেঙে নাও, 7×2 = 14 আর 6 20/7, 20/7। এবার এটাকে আমি এই পারে করছি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান নির্ণয় করা, যোগ করতে হবে কত, আমরা এক্স ধরেছি, সেই এক্সটা কি জানি না তো, হ্যাঁ একটা অজানা রাশি। তাহলে এই অজানা রাশির মান নির্ণয় করা হচ্ছে সমাধানের উদ্দেশ্য। তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করব। সমাধানে যার মান নির্ণয় করা হয় তাকে বাম দিকে রেখে বাকি সব অন্য দিকে, মানে বাম দিকে রাখা বলতে কোনো একটা দিকে রেখে অপর দিকে বাকি সবগুলো পাঠিয়ে দিতে হবে। তার মানে এখানে আমি এক্সটাকে রাখলাম বাম দিকে রেখে, এই এ পাশে যেটা ছিল অর্থাৎ 20/7টাকে, ডান পাশে যেটা ছিল 20/7টাকে রেখে তারপরে ওই বাম পাশের 18/7কে ডান পাশে নিয়ে চলে আসব। এবার এখানে বাম পাশের 18/7কে ডান পাশে নিয়ে আসতে গেলে একটা নিয়ম আছে যে এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এর চিহ্ন, কোনো সংখ্যার চিহ্ন কোথায় থাকে না, তার বাম দিকে। তার বাম দিকে কি আছে, কিছু নেই মানে আমরা ধরে নিই যে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এই প্লাস মানটা যখন বাম দিকের প্লাস মানটা যখন ডান দিকে যাবে তখন কি হবে, তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, আর 18/7টা বসে গেল। এবারে এটাকে ভগ্নাংশে যেমন বিয়োগ করে সেইভাবে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটোর লসাগু কত হবে, 7 আর 7-এর লসাগু 7, 7কে 7 দিয়ে ভাগ করলে কত পাই, 1। তাহলে 20 গুণ 1 বিয়োগ এইটা, এই 7কে এই 7 দিয়ে ভাগ করলে কত পাবো, 1 পাবো। সেই 1টা 18-র সাথে গুণ হবে, তাহলে 18 গুণ 1 হলো। তাহলে এখানে কত পাচ্ছি, বা x সমান 20কে 1 দিয়ে গুণ করলে 20, আর 18কে 1 দিয়ে গুণ করলে 18/7, বা এখানে x সমান কত হচ্ছে, সমাধানে না যদি মাঝখানে সমান থাকে সেটাকে সমীকরণ বলা হয়, মাঝখানে সমান আর দুই পাশে কিছু বীজগাণিতিক সংখ্যামালা থাকলে সেগুলোকে বলা হবে সমীকরণ। আর সমীকরণকে সমাধান করা হয়, আর সমাধান করার সময় প্রত্যেকবারে বাম দিকে অথবা বা সংক্ষেপে বা লেখা হয়, ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে।
তাহলে x সমান 20 থেকে 18 বিয়োগ গেলে কত হচ্ছে 2, আর নিচে হচ্ছে 7। তার মানে x এর মানটা কত পেলাম 2, 7। অতএব কত যোগ করতে হলো, অতএব যোগ করতে হবে, যোগ করতে হবে 2-7। বোঝা গেল? সম্ভবত এখানেই তোমাদের স্কুলটা শেষ হলো। হ্যাঁ, এখানেই তোমাদের স্কুলটা শেষ হলো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও বেশি করে, যাতে করে তোমরা এরকম সমস্ত স্কুলের সমাধান পেয়ে যাও। এছাড়াও তোমরা আরও কিছু রেফারেন্স বইয়ের সমাধানও এই চ্যানেলে দেখা পাবে, এবং পরীক্ষাভিত্তিক যত প্রশ্ন হয়ে থাকে বিজ্ঞান এবং ইংরেজি এবং অঙ্ক, এখানে সেই সমস্ত কন্টেন্টগুলো তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? তো ভালো থেকো সবাই, আজকের মতো বিদায়।